বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত কৃষ্ণার কথনিকার আজকের আসরে। গত পর্বে শুরু করেছিলাম টানটান উত্তেজনায় ভরা একটি কিশোর উপন্যাস, প্রখ্যাত কিশোর সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় রচিত হিমালয়ে ভয়ঙ্কর। আমরা জেনেছি বিনয়বাবু তার মেয়ে মৃণালিনী ওরফে মৃণুকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে এক বিপদের সম্মুখীন হন। মৃণু নিখোঁজ হয়। অনেক চেষ্টা করেও মৃণুর খবর না পেয়ে তিনি বিমল কুমারকে কলকাতা থেকে ডেকে পাঠান। বিমল কুমার এসেই তদন্ত শুরু করে। সাথে থাকে রামহরি ও বাঘা। প্রথমে তারা খুঁজে পান এক ভুটিয়ার দেহ, যার চারিপাশে বিশাল আকার পায়ের ছাপ, যা দেখতে অবিকল মানুষের পায়ের চিহ্ন। সেই বিশাল প্রাণীর হাড় হিম করা অট্টহাস্যও পরবর্তী পর্যায়ে তারা শুনতে পান। পরে দেখতে পান এই প্রাণীরা সেই ভুটিয়ার মৃতদেহ আগুনে পুড়িয়ে খেয়ে ফেলেছে। আরও ভয়াবহ দিকে ঘটনার মোড় ঘুরল যখন বিমল কুমার, বিনয়বাবু ও রামহরি বুঝল যে তাদের উপর এই ভীষণাকার প্রাণীরা নজর রাখছে এবং তাদের উপর বড় বড় পাথর দিয়ে অদৃশ্য থেকে আক্রমণ করছে। তারপরের ঘটনাই নিয়ে এসেছি আজকের পর্বে। আমার গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনাদের মূল্যবান মতামতের আশায় থাকব। শুনতে থাকুন বুদ্ধিমত্তা, বন্ধুত্ব, সাহসিকতা ও ভয়ঙ্কর কিছু ঘটনার অপূর্ব মেলবন্ধন, হিমালয়ে ভয়ঙ্কর। এই পালাও পালাও, ছোট! দৌড় দৌড় দৌড়! প্রত্যেকে ছুটতে লাগলো কালবৈশাখী ঝড়ের বেগে। পাথর বৃষ্টির তোড় দেখে বাঘারও সমস্ত বীরত্ব উপে গেল। তার বুঝতে দেরি হলো না যে এখন পলায়নই হচ্ছে প্রাণ বাঁচাবার একমাত্র ভালো উপায়। ওরকম প্রকাণ্ড পাথর একখানা মানুষের মাথায় পড়লে মানুষ তো ছাড়, হাতিগণ্ডারকেও কুপকাত হতে হবে। অনেক দূর এসে সবাই আবার দাঁড়াল। খানিকক্ষণ ধরে হাঁপ ছাড়বার পর কুমার বললে, উহ, আজ আর একটু হলেই ভবনীলা সাঙ্গ হয়ে গিয়েছিল আর কি। এসব হচ্ছে আমার কথা না শোনার শাস্তি। জানো না, শাস্ত্রে আছে ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। বিমল বিরক্ত হয়ে বললে, তোমার শাস্ত্র নিয়ে তুমিই থাকো রামহরি। এ সময় আর তোমার শাস্ত্র আউড়ে আমাদের মাথা গরম করে দিও না। বিনয়বাবু বললেন, আর এখানে দাঁড়ানো না, একেবারে বাসায় গিয়ে ওঠা যাক, চলো। চলতে চলতে বিমল বললে, অমন বড় বড় পাথর যারা ছোট ছোট ঢিলের মতন ছুটতে পারে, তাদের আকার আর জোরের কথা ভাবলেও অবাক হতে হয়। আর এটাও বেশ বোঝা যাচ্ছে, আমরা ওখানে বসে যখন ওদের নিয়ে আলোচনা করছিলাম, তখন ওরাও লুকিয়ে লুকিয়ে আমাদের সকলকে লক্ষ্য করছিল। বিনয়বাবু বললেন, তাদের শক্তির যে পরিচয়টা পাওয়া গেল, তাতে তো মনে হয় ইচ্ছে করলেই তারা আমাদের কোড়ে আঙুলে টিপে মেরে ফেলতে পারত। কিন্তু তা না করে তারা লুকিয়ে লুকিয়ে পাথর ছুঁড়ে আমাদের মারতে এলো কেন? এও একটা ভাববার কথা বটে। হয়তো তারা আত্মপ্রকাশ করতে রাজি নয়, হয়তো দিনের আলো তারা পছন্দ করে না, হয়তো পাথর ছোড়াটা তাদের খেয়াল। কিন্তু বিমল, এ রহস্যের একটা কিনারা না করে আমরা ছাড়ব না। রীতিমতো প্রস্তুত হয়ে আবার আমাদের ফিরে আসতে হবে। রামহরি চোখ কপালে তুলে বললে, এই ভূতের আড্ডায়? বিমল ক্রুদ্ধ স্বরে বললে, হ্যাঁ হ্যাঁ, এই ভূতের আড্ডায়। জানো না আমরা কেন এখানে এসেছি? জানো না বিনয়বাবু কেন আমাদের সাহায্য চেয়েছেন? রামহরি মুখ কাঁচুমাচু করে বললে, না না খোকা বাবু, আমাকে মাফ করো।
ভূতের ভয়ে সে কথা আমি ভুলে গিয়েছিলাম। এমনই সব কথা কইতে কইতে সকলে রঙ্গিট রোড দিয়ে ভুটিয়া বস্তির কাছে এসে পড়ল। সেখানে এসে দেখলে মহাগণ্ডগোল। 4-5 জন স্ত্রীলোক চিৎকার করে কাঁদছে, আর তাদেরই ঘিরে দাঁড়িয়ে ভুটিয়া, লিম্বু ও ল্যাপচা জাতের অনেকগুলো পাহাড়ি লোক উত্তেজিতভাবে গোলমাল করছে। তাদেরই ভিতর থেকে একজন মাতব্বর গোছের বুড়ো ভুটিয়াকে বেছে নিয়ে বিমল জিজ্ঞাসা করলে, এখানে এত সরগোলের কারণ কি? বুড়ো ভুটিয়াটা বিশৃঙ্খলভাবে যেসব কথা বললে সেগুলো সাজিয়ে গুছিয়ে নিলে এই রকম দাঁড়ায়। আজ কিছুকাল ধরে এখানে ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। বৌদ্ধ গুম্ফায় অনেক পুজো মানত করেও উপদ্রব কমেনি। প্রথম প্রথম উপদ্রব বিশেষ গুরুতর হয়নি। পাহাড়ে পাহাড়ে যখন রাতের আঁধার নেমে আসতো, মানুষরা যখন বিছানায় গিয়ে আশ্রয় নিত, তখন আশেপাশের জঙ্গলের ভেতর থেকে যেন কাদের চেঁচামেচি শোনা যেত। তারপর নিশীথ রাতে মাঝে মাঝে বস্তির লোকেদের ঘুমের ব্যাঘাত হতে লাগলো। ঘুম ভাঙলেই তারা শুনতে পায় বস্তির ভিতর দিয়ে যেন দুমদুম করে পা ফেলে মত্ত মাতঙ্গের দল আনাগোনা করছে। তাদের পায়ের দাপে পাহাড়ের বুক যেন থরথর করে কাঁপতে থাকে। সে শব্দ শুনেই সকলের বুকের রক্ত জল হয়ে যায়। মায়ের কোলে ছেলেমেয়েরা কোকিয়ে ওঠে। পাছে বাইরের তারা সেই কান্না শুনতে পায়, সেই ভয়ে মায়েরা ছেলে মেয়ের মুখ প্রাণপণে চেপে ধরে আড়ষ্ট হয়ে থাকে। খুব সাহসী পুরুষদেরও এমন সাহস হয় না যে দরজাটা একটু খুলে ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে বাইরে কাদের আগমন হয়েছে। তারপর বস্তির ভিতর থেকে পরপর 2 জন লোক অদৃশ্য হলো। তারা দুজনেই দুটো বিলিতি হোটেলে কাজ করত। বাসায় আসতে তাদের রাত হতো। তারা যে কোথায় গেল কেউ তা জানে না। তারপর এক চৌকিদার রাত্রে এক ভয়ানক ব্যাপার দেখলেন। একতলা ছাদ সমান উঁচু মস্ত বড় এক ছায়ামূর্তি বস্তির একটা পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সেই চৌকিদারের বুকের পাটা ছিল খুব। ছায়ামূর্তিটাকে দেখেও সে ভাবলে বোধহয় তার চোখের ভ্রম। ভালো করে দেখবার জন্য সে 2 পায়ে এগিয়ে গেল। অমনি ছায়ামূর্তিটা তাকে লক্ষ্য করে প্রকাণ্ড একখানা পাথর ছুঁড়ে মারলে। ভাগ্যক্রমে পাথরখানা তার গায়ে লাগলো না। চৌকিদার তখনই যত জোরে ছোটা উচিত তত জোরেই ছুটে পালিয়ে প্রাণ বাঁচালে। পরদিনই সে চৌকিদারি কাজ ছেড়ে দিলে। এইসব কাণ্ড কারখানার কথা শুনে এক সাহেব কৌতূহলী হয়ে বস্তির ভিতরে রাত কাটাতে এলো। রাত্রে কি ঘটল কেউ তা জানে না। সকালে দেখা গেল বস্তির পথে সাহেবের টুপি আর বন্দুক পড়ে রয়েছে, কিন্তু সাহেবের চিহ্ন মাত্র নেই। পরশু আরেকজন ভুটিয়া বাসায় ফিরে আসেনি, কিন্তু যাদের বাড়িতে সে কাজ করত তারা বলেছে রাতে সে বাসার দিকেই এসেছে। এখন পর্যন্ত তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তাই তার মা, বোন, বউ কাঁদছে। পুলিশের লোকেরা রোজই আসে। দিনের বেলায় তারা বুদ্ধিমানের মতন অনেক পরামর্শ করে, অনেক উপদেশ দেয়, আর রাতে পাহারা দিতেও নাকি কসুর করে না। কিন্তু তারা পাহারা দেয় বোধহয় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে, কারণ এখনো গভীর রাতে প্রায়ই বস্তির পথে মহস্তির মতো কাদের ভারী ভারী পায়ের শব্দ শোনা যায়। রাত্রে এই দেবতা না অপদেবতাদের অনুগ্রহ, আর দিনের বেলায় পুলিশের জাঁকজমক খানা তল্লাশ। বাবু সাহেব, আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। বস্তি ছেড়ে দলে দলে লোক পালিয়ে যাচ্ছে। বিমল ও কুমার বাসায় বসে বসে মাঝে মাঝে স্যান্ডউইচে কামড় ও মাঝে মাঝে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিল। দুজনেরই মন খারাপ, কারুর মুখেই কথা নেই। বাঘা অত শত বোঝে না কখন চিকেন স্যান্ডউইচের একটুখানি প্রসাদ তার মুখের কাছে এসে পড়বে, সেই মধুর আশাতেই সে বিমল ও কুমারের মুখের পানে বারংবার লোভের দৃষ্টি নিক্ষেপ করছে।
বিনয়বাবু বাসায় নেই। সুরেনবাবু এখানকার একজন বিখ্যাত লোক, বহুকাল থেকেই দার্জিলিংয়ে স্থায়ী। এখানে এসে তার সঙ্গে বিনয়বাবুর অল্প স্বল্প আলাপ পরিচয় হয়েছিল। সুরেনবাবু আজ হঠাৎ কী কারণে বিনয়বাবুকে ডেকে পাঠিয়েছেন। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে কুমার বললে, বিনয়বাবুর ফিরতে তো বড্ড বেশি দেরি হচ্ছে। এত দেরি তো হবার কথা নয়। তাকে নিয়ে সুরেনবাবুর এমন কি দরকার? এদিকে আমাদের বেরোবার সময় হয়ে এলো। বন্দুকগুলো সাফ করা হয়েছে কিনা দেখে আসি একবার। কেবল বন্দুক নয় কুমার, প্রত্যেকের ব্যাগে কিছু খাবার, ছোড়াছুরি, ইলেকট্রিক টর্চ, খানিকটা পাকানো দড়ি, অর্থাৎ হঠাৎ কোনো বিপজ্জনক দেশে যেতে হলে আমরা যেসব জিনিস নিয়ে যাই তার কিছুই ভুললে চলবে না। কুমার বললে, আমরা তো দূরে কোথাও যাচ্ছি না, তবে মিছিমিছি এমন মোট বয়ে লাভ কি? বিমল বললে, কুমার, তুমিও বোকার মতো কথা কইতে শুরু করলে। মঙ্গল গ্রহে যাওয়ার 1 মিনিট আগেও আমরা কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলাম কোথায় কোথায় যেতে হবে? প্রতি মুহূর্তে যাদের মৃত্যুর সঙ্গে খেলা করতে হয় তাদের কি অসাবধানতার নিশ্চিন্ত আনন্দ ভোগ করবার সময় আছে? কুমার কোনো জবাব দিতে পারলে না, লজ্জিত হয়ে চলে গেল। এমন সময় বিনয়বাবু ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার মুখ দেখেই বোঝা যায় তিনি অত্যন্ত উত্তেজিত হয়েছেন। বিমল কিছু বললে না। বিনয়বাবু কি বলেন তা শোনবার জন্য তার মুখের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। বিনয়বাবু প্রথমটা কিছুই বললেন না। ব্যস্ত সমস্ত হয়ে ঘরের চারিদিকে খানিকটা ঘুরে বেড়ালেন। তারপর বিমলের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, বিমল, বিমল, সুরেনবাবুর কাছে গিয়ে যা শুনলুম তা ভয়ানক, অতি ভয়ানক। বিমল বললে, আপনি কি শুনেছেন? বিনয়বাবু বললেন, মিনুর জন্য আর আমাদের খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। তার মানে? মৃণুকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন? সুরেনবাবু বললেন 25 বছর আগে দার্জিলিং এ আর একবার একটি মেয়ে চুরি গিয়েছিল, সে মেম। সেই সময়ও এখানে নাকি মানুষ চুরির এইরকম হাঙ্গামা হয়। সেই মেয়ের সঙ্গে নাকি 20-25 জন পুরুষেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি কি মনে করেন তার সঙ্গে এই ব্যাপারের কোনো সম্পর্ক আছে? আমার তো তাই বিশ্বাস। এইসব কথা বলবার পর সুরেনবাবু এই লেখাটুকু দিলেন। পুরনো ইংরেজি কাগজ ইন্ডিয়ান ডেইলি নিউজ থেকে এটি তিনি কেটে রেখেছিলেন। বিনয়বাবুর হাত থেকে কাগজখানি নিয়ে বিমল যা পড়লে তার সারমর্ম এই: হিমালয়ে এক অজ্ঞাত রহস্যময় জীবের কথা শোনা যাচ্ছে। প্রথম এভারেস্ট অভিযানে যারা গিয়েছেন তারাও ফিরে এসে এদের কথা বলেছেন। তারা সচক্ষে এদের দেখেননি বটে, কিন্তু হিমালয়ের বরফের গায়ে এদের আশ্চর্য পায়ের দাগ দেখে এসেছেন। সেসব পায়ের দাগ দেখতে মানুষের পদচিহ্নের মতন বটে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মানুষেরও পায়ের দাগ তেমন মস্ত হয় না। স্থানীয় লোকেরা বলে হিমালয়ের কোনো অজানা বিজন স্থানে বিচিত্র ও অমানসিক সব দানব বাস করে। কখনো কখনো তারা রাত্রে গ্রামের আনাচে কানাচে এসে বড় বড় পাথর ছোড়ে। গভীর রাত্রে কখনো কখনো তাদের গলার আওয়াজও শোনা যায়। তারা মানুষের সামনে বড় একটা আসে না, এবং মানুষেরাও তাদের সামনে যেতে নারাজ, কারণ সবাই তাদের জমের চেয়েও ভয় করে। তাদের কথা তুললেই হিমালয়ের গ্রামবাসীরা মহা আতঙ্কে শিউরে ওঠে। আমরা যা বললুম তা মন গড়া মিথ্যা কথা নয়।
অধুনালুপ্ত ইংরেজি দৈনিকপত্র ইন্ডিয়ান ডেইলি নিউজের পুরনো ফাইল খুঁজলে সকলেই এর বিস্তৃত বিবরণ পাঠ করতে পারবেন। ইতি লেখক। বিমল বললে, কাগজে যাদের কথা বেরিয়েছিল কাল আমরাও বোধহয় তাদেরই কোনো কোনো জাত ভাইয়ের খোঁজ পেয়েছি। বিনয়বাবু বললেন, বোধহয় কেন বিমল? নিশ্চয়। আমরা নিশ্চয় তাদেরই কীর্তি দেখে এসেছি। মানুষের পায়ের দাগের মতন দেখতে, অথচ তা অমানসিক। আর অমানসিক সেই মাথার চুল, আর অমানসিক সেই অট্টহাসি। এদের অভ্যাস বড় বড় পাথর ছোড়া। কেরা কেরা কেরা? কুমার, রামহরি, বাঘা। কুমার ও রামহরি তখনই ঘরের ভিতরে এসে দাঁড়ালো। তাদের পিছনে পিছনে বাঘা, পশু বাঘা, বুদ্ধিমান বাঘা। সে কুকুর হলে কি হয়, তারও মুখে যেন আজ মানুষের মুখের ভাব ফুটে উঠেছে। তাকে দেখলেই মনে হয় বিমলের ডাক শুনেই সে যেন বুঝতে পারছে যে আজ তাকে বিশেষ কোনো দরকারি কাজ করতে হবে। সোজা বিমলের পায়ের কাছে এসে বাঘা বুক ফুলিয়ে এবং ল্যাজ তুলে দাঁড়ালো, যেন সে বলতে চায়, কি হুকুম হুজুর, গোলাম প্রস্তুত। আদর করে বাঘার মাথা চাপড়াতে চাপড়াতে বিমল বললে, কুমার, আমাদের জিনিসপত্র সব তৈরি? হ্যাঁ বিমল। বিমল বললে, আর একটু পরেই সন্ধে হবে, কিন্তু তার আগেই আমি ভুটিয়া বস্তিতে গিয়ে হাজির হতে চাই। আজ সারা রাত সেখানেই আমরা পাহারা দেব। ভুটিয়া বস্তির প্রায় দক্ষিণ পূর্ব যেদিক দিয়ে প্যান্ডেম টি এস্টেটে যাওয়া যায়, সেইখানে এসে বিমল বললে, আজ সকালে এখানেই ভুটিয়াদের কান্নাকাটি শুনে গিয়েছি। আজ এখানেই পাহারা দিয়ে দেখা যাক কি হয়। কিন্তু সকলে এক জায়গায় জড়সড় হয়ে বসে থাকলে চলবে না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে খানিক খানিক তফাতে গিয়ে বসে পাহারা দেব। তাহলে অনেকখানি জায়গায় আমাদের চোখের ভেতরে থাকবে। আজ সারা রাত ঘুমের কথা কেউ যেন ভেবো না, দরকার হলেই বন্দুক ছুড়বে। রামহরি, বাঘাকে তুমি আমার কাছে দিয়ে যাও। সন্ধ্যা গেল তার আবছায়া নিয়ে, রাত্রি এলো তার নিরেট অন্ধকার নিয়ে। অন্য সময় হলে ওই ভুটিয়া বস্তি থেকে হয়তো এখন অনেক রকম শব্দ বা গান বাজনার ধ্বনি শোনা যেত, কিন্তু আজ সমস্ত পল্লী যেন গোরস্থানের মতো নিস্তব্ধ, যেন ওখানে কোনো জীবই বাস করে না। শ্মশানে তবু মরার চিতা জ্বলে, কিন্তু ওখানে আজ একটিমাত্র আলোক বিন্দুও দেখা যাচ্ছে না। যেন ওখানে আজ কোনো কালো নিষ্ঠুর অভিশাপ অন্ধকারের সঙ্গে সর্বাঙ্গ মিশিয়ে দিয়ে নীরবে কোনো অজানা ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে মারাত্মক খেলা করে চলেছে। বিমলের মনে হতে লাগলো এই অন্ধকারে পাহারা দিয়ে কোনোই লাভ নেই। যদি এরই ভিতর দিয়ে কোনো ভীষণ মূর্তি নিঃশব্দে পা ফেলে চলে যায়, তবে কোনো মানুষের চক্ষুই তা দেখতে পাবে না। নিশুত রাতের বুক যেন ধুকপুক করছে, বরফ মাখা কনকনে হাওয়া যেন মৃতদেহের মতো ঠান্ডা। দূর থেকে ভুটিয়াদের বৌদ্ধ মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা গেল। এ পবিত্র ঘণ্টা বাজে দুষ্ট প্রেতাত্মাদের তাড়াবার জন্য। কিন্তু পাহাড়ে রাতের প্রেতাত্মারা ঘণ্টার ধ্বনি শুনলে সত্যিই কি পালিয়ে যায়? তবে আচম্বিতে ওখানে অমন অপার্থিব ধ্বনি যাচ্ছে কেন? না, এ হচ্ছে গাছের পাতার বাতাসের আর্তনাদ। রাতের আত্মা কি কাঁদছে? রাতের প্রাণ কি ছটফট করছে? রাত্রি কি আত্মহত্যা করতে চাইছে? এমনই সব অসম্ভব পাগলামি নিয়ে
বিমলের মন যখন ব্যস্ত হয়ে আছে তখন অকস্মাৎ বাঘা ধর্মড়িয়ে দাঁড়িয়ে রেগে গড় 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 করে উঠল। বিমলও তৎক্ষণাৎ চাঙা হয়ে উঠল, চারিদিকে তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলে, কিন্তু চোখে কিছু দেখতে পেলে না। চতুর্দিকে যে অন্ধকার, সেই অন্ধকারে বাঘার গলায় হাত রেখে সে বললে, কি রে বাঘা, চেঁচালি কেন? আমার মতন তুইও কি দুঃস্বপ্ন দেখছিস? বিমলের মুখের কথা ফুরোতে না ফুরোতেই সেই স্তব্ধ রাত্রির বক্ষ বিদীর্ণ করে কে অতি যন্ত্রণায় চেঁচিয়ে উঠল, বিমল, কুমার, রক্ষা করো, রক্ষা করো। বিমলের বুক স্তম্ভিত হয়ে গেল। এই যে বিনয় বাবুর কণ্ঠস্বর। বিনয় বাবুর গলার আওয়াজ! কি ভয়ানক বিপদে পড়ে এত যন্ত্রণায় তিনি চেঁচিয়ে উঠলেন। কিন্তু কালো রাত আবার স্তব্ধ হয়ে পড়ল। বিনয়বাবু আর চিৎকার করলেন না। লুকোনো জায়গা থেকে বিমল এক লাফে বেরিয়ে এলো। বাঘা তার আগেই দৌড়ে এগিয়ে গিয়েছে। অন্যদিক থেকে দ্রুত পায়ের শব্দ শুনে বিমল বুঝলে কুমার আর রামহরিও ছুটে আসছে। কিন্তু কোন দিকে যেতে হবে? এই ঘুটঘুটে অন্ধকারে কোলের মানুষ চেনা যায় না। বিপদের আবির্ভাব হয়েছে যে ঠিক কোন জায়গায় তা স্থির করা এখন অসম্ভব বললেই চলে। বিমল তখন বাঘার পশু শক্তির ওপর নির্ভর করে দাঁড়িয়ে রইল। সে বুঝলে পশু বাঘার যে শক্তি আছে মানুষের তা নেই। পশুর চোখ অন্ধকারে মানুষের চেয়ে তীক্ষ্ণ তো বটেই, তার উপরে ঘ্রাণ শক্তি তাকে ঠিক পথেই চালনা করে। রামহরি বিজলি মশাল জ্বালতেই বিমল বাধা দিয়ে বললে, না না, এখন আলো জ্বেলো না। শত্রু কোন দিকে তা জানি না। এখন আলো জ্বাললে আমরাই ধরা পড়ে মরব। তীব্র দৃষ্টিতে অন্ধকারের রহস্যের ভিতর তাকিয়ে তারা তিনজনে অত্যন্ত সজাগ হয়ে অপেক্ষা করতে লাগল। তাদের কাছে এখন প্রত্যেক সেকেন্ড যেন এক এক ঘন্টার মতো দীর্ঘ বলে মনে হচ্ছে। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট খানেক পরেই হঠাৎ বাঘার ঘন ঘন গর্জনে নীরব কালো রাতের ঘুম আবার ভেঙে গেল। বিমল উত্তেজিত স্বরে বললে, বাঘা খোঁজ পেয়েছে। ওইদিকে ওইদিকে। রামহরি, টর্চ জেলে আগে আগে চলো। কুমার, আমার সঙ্গে এসো। রামহরির পিছনে পিছনে বিমল ও কুমার বন্দুক বাগিয়ে ধরে দ্রুতপদে এগিয়ে চলল। একটা ঝোপের সামনে দাঁড়িয়ে বাঘা ক্রমাগত চিৎকার করছে। সেখানে উপস্থিত হয়ে দেখা গেল ঝোপের পাশেই একটা বন্দুক পড়ে রয়েছে। কুমার বললে, বিনয় বাবুর বন্দুক, কিন্তু বিনয় বাবু কোথায়? রামহরি তাড়াতাড়ি আলো নিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকলো এবং পরমুহূর্তে আকুল স্বরে চেঁচিয়ে উঠল, ভূত! খোকা বাবু! আচম্বিতে এই অপ্রত্যাশিত চিৎকার বিমল ও কুমারকে যেন আচ্ছন্ন করে দিলে। কিন্তু তারপরেই নিজেদের সামলে নিয়ে বিজলি মশাল জেলে তারাও এক এক লাফে জঙ্গলের ভেতরে গিয়ে পড়ল। দুই হাতে মুখ চেপে রামহরি মাটির উপরে হাঁটু গেড়ে বসে আছে। বাঘা ছুটে জঙ্গলের আরও ভিতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু কুমার টপ করে তার গলার বকলস চেপে ধরল। বাঘা তবু বশ মানলে না। ছাড়ান পাওয়ার জন্য পাগলের মতো ধস্তাধস্তি করতে লাগলো। বিমল চারিদিকে তাকিয়ে দেখলে, কিন্তু বিনয়বাবুর কোনো চিহ্ন বা ভয় পাওয়ার মতো অন্য কোনো কিছুই তার নজরে ঠেকল না। কুমার বললে, রামহরি, কি হয়েছে তোমার? কি দেখেছো তুমি? রামহরি ফ্যাল ফ্যালে চোখে বোবার মতো একবার কুমারের মুখের পানে চাইলে এবং তারপরে জঙ্গলের একদিকে আঙ্গুল তুলে দেখালে। তখনও সে ঠক ঠক করে কাঁপছিল। বিমল বললে, অমন ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? ওখানে কি আছে? ভূত! ভূত? তোমার ভূতের নিকুচি করেছে। দাঁড়াও, আমি দেখে আসছি। এই বলে বিমল সেদিকে অগ্রসর হওয়ার উপক্রম করলে। রামহরি তাড়াতাড়ি বলে উঠল, না না না, খোকা বাবু, তো তোমার পায়ে পড়ি,
তুমি ওদিকে যেও না। কেন? ওদিকে কি আছে? ভূত, রাক্ষস, দৈত্য কি দানব, যাকে দেখেছি সে যে কে তা আমি জানি না, কিন্তু সে মানুষ নয় খোকা বাবু, মানুষ নয়। আর তোমার পাগলামি ভালো লাগে না রামহরি। হয় যা দেখেছো স্পষ্ট করে বলো, না হলে এখান থেকে বিদায় হও। সত্যি বলছি খোকা বাবু, আমার কথা বিশ্বাস করো। যেই আমি জঙ্গলের ভেতরে এলুম, অমনি দেখলুম জয় ঢাকের চেয়েও একখানা ভয়ানক মুখ সাত করে জোপের আড়ালে চলে গেল। খালি মুখ? খালি মুখ তার, আর কিছু আমি দেখতে পাইনি। ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আর আমার এই হাতের চেটোর মতো বড় বড় আগুন ভরা চোখ। বাপরে, ভাবতেও আমার দম বন্ধ হয়ে আসছে। কুমার বললে, কিন্তু সে মুখের কথা এখন থাক। বিমল, বিনয় বাবু কোথায় গেলেন? আমিও সে কথাই ভাবছি। তার চিৎকার আমরা সকলেই শুনেছি, তার বন্দুকটাও এখানে পড়ে রয়েছে, কিন্তু তিনি গেলেন কোথায়? হঠাৎ খানিক তফাতে জঙ্গলের মধ্যে এক অদ্ভুত শব্দ উঠল, যেন বিরাট একটা রেল ইঞ্জিনের মতন অসম্ভব দেহ জঙ্গলের গাছপালা ভাঙতে ভাঙতে বেগে এগিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে বাঘার ডাক এবং রামহরির আর্তনাদ। ওই শোনো খোকা বাবু, ওই শোনো। গাছপালার মর্মরানি ও ভারী ভারী পায়ের ধূপধূপনি শব্দ ক্রমেই দূরে চলে যেতে লাগলো। বিমল বললে, এখানে যে ছিল সে চলে গেল, কিন্তু বিনয় বাবুর কোনো সন্ধানই তো পাওয়া গেল না। কুমারের কথা শেষ হতে না হতেই অনেক দূর থেকে শোনা গেল, বিমল, বিমল, কুমার, রক্ষা করো, রক্ষা করো, বিমল। হঠাৎ আর্তনাদটা আবার থেমে গেল। কুমার বললে, বিমল, বিমল, ওই তো বিনয় বাবুর গলা। কুমার, বিনয়বাবু নিশ্চয়ই দানবের হাতে বন্দী হয়েছেন, তারা নিশ্চয়ই তাকে ধরে নিয়ে যাচ্ছে। এখন কি হবে বিমল? আমরা কি করব? আমরা আমরা শত্রুর পেছনে পেছনে যাব, বিনয়বাবুকে উদ্ধার করতে হবে। কিন্তু কোন দিকে যাব? পৃথিবীতে এক ফোঁটা আলো নেই, আকাশ যেন অন্ধকার বৃষ্টি করছে। কে আমাদের পথ দেখাবে? বাঘা, শত্রুর পায়ের গন্ধ সে ঠিক চিনতে পারবে। বাঘা যে শিক্ষিত কুকুর, তুমি ওর গলায় শেকল বেঁধে ওকে আগে আগে যেতে দাও, আমরা ওর পেছনে থাকবো। রামহরি, তুমি কি আমাদের সঙ্গে আসবে না বাসায় ফিরে যাবে? তোমরা যেখানে থাকবে সেই তো আমার বাসা। তোমাদের সঙ্গে ভূতের বাড়ি কেন? জমের বাড়িও যেতে আমি নারাজ নই। হ্যাঁ রামহরি, হয়তো আজ আমরা জমের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। মন্দ কি, বাড়ি তো জমের একখানা ফটো তুলে নিয়ে আসবো। যত সব অনাচ্ছিষ্ট কথা। বিমলের কথা মিথ্যে নয়। বাঘার নাকি অন্ধকারে তাদের চোখের কাজ করল। বাঘা কোনো দিকে ফিরে তাকালো না, মাটির উপরে নাক রেখে সে বেগে অগ্রসর হতে লাগলো। কুমার তার গলার শিকলটা না ধরে রাখলে এতক্ষণে সে হয়তো আরো বেগে তীরের মতন ছুটে নাগালের বাইরে কোথাও চলে যেত। তিনজনে বাঘার পিছনে পিছনে অতি কষ্টে পথ চলতে লাগলো। কুমার বললে, বনের ভিতরে রামহরি যাকে দেখেছে তার বর্ণনা শুনে মনে হলো সে এক সাংঘাতিক জীব। ওরে বাবা, তার কথা আর মনে করিয়ে দিয়েও না বাবু, তাহলে হয়তো আমি ভিড়মি যাব। উফ, মুখখানা মানুষের মতন দেখতে বটে, কিন্তু হাতির মুখের চেয়েও বড়। অমন ভয়ানক যার মুখ, আমাদের দেখেও সে আক্রমণ করলে না কেন? হয়তো আমাদের হাতের ইলেকট্রিক টর্চ থেকে সে ভুরকে গেছে। আশ্চর্য নয়, মোটরের হেডলাইট দেখে অনেক সময় বাঘ ভাল্লুকও হতভম্ব হয়ে যায়।
আবার তারা নীরবে অগ্রসর হতে লাগলো। এইভাবে ঘণ্টা তিনেক দ্রুতপদে এগিয়ে তারা যে কোথায় কোন দিকে কত দূরে এসে পড়ল কেউ তা বুঝতে পারলেন না, এবং এইভাবে আর বেশিক্ষণ বাঘার সঙ্গে চলা যে তাদের পক্ষে অসম্ভব এটুকু বুঝতেও তাদের বাকি রইল না। এরই মধ্যে বারবার হোঁচট খেয়ে পাথরের ওপর পড়ে তাদের সর্বাঙ্গ থেতো হয়ে গেছে, গায়ের কত জায়গায় কত কাটা বিঁধেছে, ছিঁড়ে ফালাফালা হয়ে জামা কাপড়ের আর পদার্থ নেই। তাদের ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছে, দম বুঝি আর থাকে না। এবারে তারা একটা বড় জঙ্গলের ভেতর প্রবেশ করল। সকলে হাঁপাতে হাঁপাতে কোনো গতিকে আরও কিছু দূর অগ্রসর হলো। তারপর রামহরি বললে, খোকাবাবু, আমি তো তোমাদের মতো জোয়ান ছোকরা নই, আমাকে একটু হাঁপ ছাড়তে দাও। রামহরি, কেবল তোমারই নয়, আমারও বিশ্রামের দরকার হয়েছে। আমিও এই বসে পড়লুম। কুমারের অবস্থাও ভালো নয়, সেও অবশ হয়ে ধূপ করে বসে পড়ল। কিন্তু বাহাদুর বটে বাঘা, যদিও দারুণ পরিশ্রমে তার জিভ মুখের বাইরে বেরিয়ে পড়ে লকলক করে ঝুলছে, তবু এখনও তার এগিয়ে যাওয়ার উৎসাহ একটুও কমেনি। কুমার চিত হয়ে শুয়ে আকাশের দিকে মুখ তুলে বললে, মনে হচ্ছে আজকের এই অন্ধকারের অন্ধতা কখনো দূর হবে না, আজকের এই অনন্ত রাতের বিভীষিকা কখনো শেষ হবে না। আচম্বিতে সে বোবা অন্ধকার, কালো রাত্রি এবং স্তব্ধ অরণ্য যেন ভীষণভাবে জ্যান্ত হয়ে উঠল। ও কি খোকাবাবু, ও কি? বলতে বলতে রামহরি আটকে দাঁড়িয়ে উঠল। বাঘা চেঁচিয়ে এবং চমকে চমকে উঠে শিকল ছিঁড়ে ফেলে আর কি। বিমল ও কুমার সন্ত্রস্ত হয়ে শুনতে লাগলো, তাদের সামনে পিছনে ডান পাশে বাম পাশে কাছে দূরে চারিদিক থেকে যেন 40-50 খানা বড় বড় স্টিমার কান ফাটিয়ে প্রাণ দমিয়ে ক্রমাগত কুদিচ্ছে। যেন বনবাসী অন্ধকারের চিৎকার, যেন সদ্য জাগ্রত অরণ্যের হুঙ্কার, যেন বিশ্বব্যাপী ভূত প্রেতের গর্জন।